আমরা সবসময় দোয়া করতে থাকবো। সাথে সাথে আপনাদের পাশে আছি, আমাদের নাম্বার, আমরা আব্দুল্লাহ নাম্বার নিয়ে যাব। কোন রকম সহযোগিতা লাগলে আমরা সারা রাজ্যের ইমামদের আলোচনা করে আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। হ্যাঁ, ওনার স্বপ্ন যেন পূর্ণ হোক, স্কুল তৈরি হোক, আমরাও সহযোগিতা করব, পুরো রাজ্যের ইমামরা সহযোগিতা করবে, আমাদের সংগঠন পাশে আছে, আইনি সহযোগিতা যা যা লাগে। বাঁশ দিয়ে মেরেছিল শাবল, যখন কারেন্টের তারটা গেলে তখন ওরা শাবল হয়তো কিছু ছিল, অন্ধকারে তো দেখতে মেন পাইনি। মাথায় লেগেছিল না কোথায় লেগেছিল? মাথায়, আমার স্বামীর মাথায় বাঁশে করে পিটিয়েছিল, হ্যাঁ, আর গালে চড়িয়েছিল, গালে চড়িয়েছিল, আর মাথায় ছেড়ে গেছে। বুকেতে আর অস্ত্র। পরিসন্ধ্যায় মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের পাশে ইমাম সংগঠন। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পরিসন্ধ্যা গ্রামে শেখ মোহাম্মদ মাফিকের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত। পরিবারের অভিযোগ, গত 13ই আগস্ট কয়েকজন দুষ্কৃতীর মারধরে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 15ই আগস্ট তার মৃত্যু হয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হচ্ছে বিভিন্ন মহল। 19শে আগস্ট বুধবার নিহত পরিবারের সঙ্গে দেখা করতে করিসন্ডা গ্রামে পৌঁছান অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এবং বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও ওলামা সংগঠনের প্রতিনিধিরা। প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের ইমাম সংগঠনের সম্পাদক মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস, বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের প্রধান উপদেষ্টা কারি ইবাদুর রহমান, জেলা সভাপতি কাজী শাহাবুদ্দিন, সম্পাদক কারি মহিবুল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ আশরফ আলী, মৌলানা জিয়াউল, মৌলানা ফরিদ, মৌলানা মিসবাউদ্দিন, মৌলানা মুহাম্মদ আলী, মৌলানা মতিউর রহমান, মৌলানা ক্যাপ্টেন ইউনুস, মৌলানা সুজাউদ্দিন প্রমুখ। তারা মৃতের ছেলে আব্দুল হাফিজ ও তার মায়ের সঙ্গে কথা বলেন এবং আইনি সহায়তা সহ সব রকম সহযোগিতার আশ্বাস দেন। রাজ্য সংগঠনের সেক্রেটারি মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস বলেন, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সংগঠন মানুষের পাশে থাকবে। প্রয়োজনে পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত মানের স্কুল গড়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। পরে ইমাম সংগঠনের প্রতিনিধিরা মাফিকের কবর জিয়ারত করে তার মাগফেরাত কামনায় দোয়া করেন। এদিকে পুলিশের দাবি, 15ই আগস্ট রক্তচাপের সমস্যা নিয়ে মাফিক নিজেই বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হন এবং চিকিৎসকেরা কোনো প্রাণঘাতী আঘাত পাননি। পুলিশের এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে মৃতের স্ত্রী বলেন, পুলিশ কি ওপরওয়ালা হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে? পরিবারের দাবি, সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনানুগ শাস্তি निश्चित करा हो। हम लोग पूरे बंगाल के जो इमाम साहब है, इमाम मुअज्जिन, पूरे कमेटी के हम स्टेट सेक्रेटरी जनरल, ये बांकुड़ा डिस्ट्रिक्ट के सब लोग हैं। आप लोग कितने दिन से है यहाँ पे? उसी दिन से दिखाने के लिए दिखाने के लिए इधर से। अच्छा ठीक है, ये सिचुएशन बाद में सही की गई है। अच्छा, बाद में सही की गई हाँ, ये सिचुएशन बहुत खराब है। ये घर की बिल्कुल फ्रंट है, माशाल्लाह, किनारे पे से किनारे से। ঠিক 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 আছে। আপনারা ভালো আছেন তো? এদের না না এদের ঠিক আছে। আমি কলকাতা থেকে, ফলে আমরাও সবারই সাথে, আপনার সাথে আমরা আছি, দোয়া করব। মেন হচ্ছে উনি যেভাবে চলে গেছে, দোয়াটা মেন, আমরা দোয়া করব অবশ্যই। হ্যাঁ, আর সাথে সাথে হ্যাঁ, ওই জন্য শান্তি রাখে, বাস বাস, এটা হচ্ছে মেন, মাফ করে দেয়, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা সবসময় দোয়া করতে থাকবো। সাথে সাথে আপনাদের পাশে আছি, আমাদের নাম্বার, আমরা আব্দুল্লাহ নাম্বার নিয়ে যাব। কোন রকম সহযোগিতা লাগলে আমরা সারা রাজ্যের ইমামদের আলোচনা করে আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। হ্যাঁ, ওনার স্বপ্ন যেন পূর্ণ হোক, স্কুল তৈরি হোক, আমরাও সহযোগিতা করব, পুরো রাজ্যের ইমামরা সহযোগিতা করবে, আমাদের সংগঠন পাশে আছে, আইনি সহযোগিতা যা যা লাগে। হ্যাঁ, আপনাদের নাম্বার নিয়ে যাবো, আপনাদের আমার থাকবে। লোকাল যারা আমাদের এখানে ইন্দাসের ব্লকের ইমাম সাহেবরাও আসবে মাঝে মাঝে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো তাই তো, হ্যাঁ, সরকার ব্যর্থ হলে তো সবাই আছে পাশে, আমরা আছি পাশে বিশেষভাবে। হ্যাঁ,
তো ওনাকে তো পিটি এই ব্যাপারটা জিজ্ঞেস করেন। হ্যাঁ। বুঝিমা একদিন সেদিনের ঘটনাটা কি ঘটেছিল যদি একটু বলেন, আমরা অনেক কষ্ট অনেক ব্যথা। হ্যাঁ জানি, বুঝতে পারছি, কিন্তু বলে বলে একই বলে না, শেষ হ্যাঁ। পর্যন্ত আমি ক্লান্ত হয়ে ঠিক যাচ্ছে। ঠিক 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 আর কারণ আপনারা তো সবই শুনেছেন, এখন তো নিউজ খালি ওইগুলোই হচ্ছে। হচ্ছে। হয়তো আপনাদের মনে দুঃখ হয়েছে, যদি আমি ভুল করে থাকি তো ক্ষমা করবেন। আমাকে আর মাথা প্রেশার নিতে পারছি না। ঠিক ঠিক ঠিক। কোথায় পিটিয়েছিল ওরা? আমাদের বাড়িতেই। ও গ্রাম থেকে সব এখানেই এসেছিল রাতের বেলায়? রাতের বেলাতে? মানে বাইরে না, বাড়ির ভেতরে। না, বাড়ির ভিতরে নয়, ওই ওই গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই গাছগুলো। ছেলেটাকে তখন লাইন ছিল, কারা মারছিল আপনারা সব না, দেখেছেন? যখন এসেছিল তখন লাইন ছিল, কিন্তু মারামারি যখন ইয়ে হয় তখন ওরা তারটা ছেড়ে দেয়। কটার সময় হবে? রাত কটার দিকে? আপনারা চিনতে পেরেছিলেন? হ্যাঁ, কিছু কিছু লোক তো চিনতে পেরেছিলাম বটেই। কটার দিকে হবে রাত তখন আনুমানিক? তখন 8টা 8:30 হবে। 8টা 8:30। কারণ যখন এসেছে তখন তো কারেন্ট ছিল, তখন তো কারেন্ট নিবে না। ওরা কতজন ছিল মনে হচ্ছিল? এমনি প্রায় 15 থেকে 20 জন ছিল। ও সমস্ত ছিল ওদের হাতে? হুম। সবার সাথে অস্ত্র ছিল, অত খেয়াল করে আসলে সেটা তো অত লক্ষ্য কি করে দিয়ে মেরেছিল মনে হচ্ছে? ওই শাবল দিয়ে? বাঁশ দিয়ে মেরেছিল, শাবল, যখন কারেন্টের তারটা গেলে তখন ওরা শাবল হয়তো কিছু ছিল, অন্ধকারে তো দেখতে মেন পাইনি। মাথায় লেগেছিল না কোথায় লেগেছিল? মাথায়, আমার স্বামীর মাথায় বাঁশে করে পিটিয়েছিল। হ্যাঁ। আর গালে চড়িয়েছিল, গালে চড়িয়েছিল, আর মাথায় সেলাই হয়েছে। বুকেতে আর একটা অস্ত্র যায় ঘুরালেছিল, রক্তচাপে মারা গেছে। হ্যাঁ। সেটা তারা মিথ্যা, হয়তো, এটা মিথ্যা কথা। তারা হয়তো আল্লাহ হতে পারে, আর হয়তো ডাক্তারও হতে পারে, বলতে পারে, কিন্তু ওপরওয়ালা বলে যে একজন আছে, তারা ভুলেই গেছে। তারা ভেবে নিয়েছে আমরা আল্লাহ, আমরাই বিচারটা ওটা করবো। মিথ্যা কথাই তো। একদম মিথ্যা কথা। আর আরেকটা জিনিস দাবি করা হচ্ছে যে বলছে এফআইআর এ কোনো বিজেপি উল্লেখ নাই, দুষ্কৃতি উল্লেখ আছে, আমাদের বিজেপি সে কর্মী নয়। দুষ্কৃতি উল্লেখে তাদেরই বিচারটা করুক না। বিজেপি, তাহলে বিজেপি যদি না থাকে তাহলে বিজেপি সবাই তো গেটে, গোটা দেশ ভেঙে পড়েছে, সমস্ত পার্টি থেকে এতে পড়েছে, রাজনীতি প্রতিটা মানুষ চলেছে। তাদের একটা ফোন নাই, একটা জিজ্ঞাসাবাদ নাম যে এলে হয়তো তাকে গ্রেফতার করবে, কি পাবলিক খেপে যাবে, মারবে। হ্যাঁ, প্রাণের ভয় সবারই রয়েছে, কিন্তু ফোনেতে তো তার কোনো সমবেদনা অভিযোগ দিতে নেই। পারে। হ্যাঁ ফোনেতে তো বলতে পারে, দেখো কি, আমি তো ডাইরেক্ট তাকে দোষী করি নাই, ঠিক ঠিক। ডাইরেক্ট তো তাকে দোষী করি নাই, কারণ আমাদের একটা সন্দেহ যে এখানে বিজেপি নামে মানে পার্টি করি বলে নিজেরাই নিজেরা পরিচিত হয়েছে, না উপর থেকে পাঠিয়েছে, সেটা তাদের আমরা জানি না। আমরা যেটুকু জানি সেটুকু বলেছি, কিন্তু দুষ্কৃত শিওর। কিন্তু সে বিজেপি লোকরা সেটাই যদি বলে আমাদের লোকরা, তার ভয় তার কিসের? ভয় কিসের? ঠিক ঠিক। ভয়টা তার ওরা কিসের? প্রমাণ দিচ্ছে ওরা জড়িত। তাহলে এখানেই তো ওরা নিজের নিজের প্রমাণ দিচ্ছে যে আমি যদি আপনাকে, যদি ব্যাগটা ছিনিলি, কতটা ভালো করে বুঝি, আমি যেটুকু জানি বলছি, ব্যাগ যদি ছিনিলি, তখন আপনি বললেন যে আমার ব্যাগটাও নিয়ে নিয়েছে, আমি সবাইকে বললাম ব্যাগটা নিয়ে নি, তাহলে বলে ব্যাগটা যদি না নাও তাহলে ওইখানে একবার আসবে, প্রমাণ দিবে যে লাভ নেই। তাহলে আমি যদি না যাই কি প্রমাণ হবে? তাহলে আমি নিশ্চয়ই লিখতে, আমার জানে ভয় আছে, যদি পুলিশ ইনকোয়ারি আমি ধরা পড়ে যাই, তার চেয়ে বাবা আমি সাইড হয়ে যাই, যে আমি নিই না। আমি গেলে তো ধরা পড়বো না, আচ্ছা, গেলে ধরা পড়বো, নাহলে পড়বো না, এটাই বলছি বক্তব্য। আপনার আপনার স্বামী কি কখনো অসুস্থ হয়েছিল এর আগে? কখনো অসুস্থ এমনি তো রোগ দেরি হতেই পারে মানুষের, সেটা কথা কিন্তু সিরিয়াস কিছু না। বয়স তো নাই। বয়স কত না, হবে? যে মৃত্যুর কারণ অসুস্থের জন্য সেটা নয়। সেটা না। বয়স কত হয়েছিল? বয়স প্রায় 43-40 হবে কি 45 হবে। হ্যাঁ, 43 সাল মানে ইয়ং বয়স। ওনার কাজ হলো আপনার ছেলে উন্নয়নের কথা বলার জন্য স্কুলকে মোট সূত্র পরিবর্তন করে হচ্ছে, সত্য ছেলে হচ্ছে দিল্লিতে গিয়েছিল। গেছে, ওটাই সূত্র। ওরা অনেকবার হুমকি দেখিয়েছে, মানে থামথুম করা হয়েছিল, ওপর থেকে ডিক ফোন করে আর করে, যাই হোক কিছু ব্যবস্থা ছিল, দিয়ে ওরা কিন্তু ওই ওরা ঠিক করেছিল যে 9 তারিখে রক্ত শিবির আছে, তারপর থেকে ওকে অ্যাটাক করা হয়। চায়ের দোকানে আলোচনা হইতে, আমার জামাইবাবু চায়ের দোকানে বসে থাকে, এসে শুনে, যেমন হোক তার ছেলে থাকে, ছেলে নাই, আমার ছেলে এসে নিজের ছেলের চোখেই দেখে, এবার ছেলের কর্তব্য সে পালন করে। এবার একটা বাপ যেমন মৃত্যুর মুখে দুনিয়া থেকে চলে গেল, আর একটা বাপ তো চাইবে না যে আমার ছেলেটা যাতে মরে যাক। বাপ, দুটো বাপই আমাদের সে জন্ম না দিতে পারে, আমার বুনাই ওকে বাপের জায়গাটাই দিয়েছে, ঠিক। আর আমার ছেলেও তাকে বাপের জায়গায় পাপা বলে, আমার বুনাইকে পাপা বলে, বড় পাপা ছোট পাপা কিছু না, শুধু সে পাপা। আর আমার বুবুকে নিজের মা বলে, আমাকে মা বলে, ওকে নিজের মা বলে, কারণ দুটো মা বললে ভুল হয়ে যাবে না, ওই জন্য আমাকে শুধু এমনি মা বলে রাখে, আর আমার বড় বুকে নিজের মা বলে রাখে। এবার কোনো মা তো চাই, আমি যেমন আমার ছেলের বিপদ চাই না, আমি নিজেকে পাথর করে রেখে দিয়েছি। স্বামী স্ত্রী ভাব ভালোবাসা না থাকলেও 26 বছর দুনিয়া করেছি, একটা সেকেন্ডের জন্য তার সাথে মিল মহব্বত টান থেকেই যাবে। সেই টানের খাতিরে চোখ ফুলার যায়, লোক ফুলার যায়, তো একটা চোখের পানিও ফেলতে হবে, কিন্তু আমি সেইগুলোকে সব দূরে সরিয়ে রেখে আমি নিজেকে শক্ত করে আমি আমার ছেলের পাশে দাঁড়িয়েছি। এমনকি অন্যায়ের পাশে আমি দাঁড়াতে একদম চাই, একদম যাতে অন্যায় প্রতিবাদ। যেন হ্যাঁ না হ্যাঁ হয়। ঠিক ঠিক তবে একদম। আমার আত্মীয়রা বলছে ফাঁসি চাই, ফাঁসি, আমার এটা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি আমি চাই না, কারণ ফাঁসির বদলে ফাঁসি হলে সমস্যার সমাধান হবে না, কারণ আমি মৃত্যুর বদলে ফাঁসি মৃত্যু না। চাইলুম,
না, মৃত্যুর বদলে মৃত্যু বলে এটা হবে না, কারণ একটা মৃত্যু হবে আবার দুষ্কৃতি তৈরি হবে। এমন কিছু আপনাদেরকে তৈরি করতে হবে এই দুর্ঘটনা বারবার যেন না ঘটে। না, সিস্টেম চেঞ্জ করতে হবে, সিস্টেমে চেঞ্জ না করলে এ হবে না। আজকে যদি না এই এই এত বড় দেশ ভেঙে পড়েছে, এর পরেও যদি দুষ্কৃতিটা মুক্তি পেয়ে যায়, কিন্তু আপনারা ভেবে নেবেন দিন দুপুরে এতগুলো আছেন, 1 সেকেন্ডে খুন হয়ে যাবে, একবার কেটে নামিয়ে দিবে। ঠিক ঠিক ঠিক। কিন্তু জজ উকিল ব্যারিস্টার তারা আর মানবে না, তাদের আর জীবনে ভয় থাকবে না যে জজ উকিল ওকে খুন করলে আমার আইন হবে। কারণ এই যে জিনিসটা আপনারা সব পাশে দাঁড়িয়েছেন, এর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেন কোনো রকম ফাঁক ফুকুরতে যেন পেরিয়ে না যেতে না পারে। থাকে, ঠিক ঠিক। সেটাই আমার কাছে একটাই অনুরোধ, ফাঁসির বদলে ফাঁসি লয়, খুনের বদলে খুন লয়। সিস্টেম পরিবর্তন। কিন্তু এটা পরিবর্তন না করলে আমার মতো কত আপনাদিকেও হাতে, আপনারা যে এইটুকু সবারই রয়েছেন, কোল খালি এই হয়ে যাবে, সেটুকু সবারই আপনি ছেলে পাবেন মেয়ে না। আছে। কারণ এই প্রকাশ এই যেমন এসেছেন, সিস্টেমের না পাল্টালে চলে আসবে দুষ্কৃতী, এসে একবার তোরলে একবারে কেটে ধর ঠিক, ঠিক। লাশ ফেলে দেবে। আমার একটাই অনুরোধ, সিস্টেম আপনারা পাল্টান, দেশকে আপনারা বাঁচান। ঠিক কোথাও কি আছে, ভয় thank you. লাগছে মা? ভয় যে যদি ছেলেকে লাগতো আর আমি কি এরকম করে পাঠাবেন না না, বলবেন? অবশ্যই পাঠাবো। আমার স্বামীকে সই দিয়েছি, ছেলে যদি হয়ে যায় আমি হয়ে যায়, আমার পারতো ওহ, না। তো সিস্টেম পাল্টাতে হবে, ইমানের কারণ জোর। সিস্টেম না পাল্টালে দেশ নিঃসন্ন হয়ে যায়। একদম একদম, দেশের সাথে একদম মা, বলছি, মহিষীমা। আপনার নামটা যদি একটু বলেন। হাসিনা বেগম, আপনার স্বামীর নাম হচ্ছে? শেখ মোহাম্মদ মাফিক, আর আপনার ছেলে মোহাম্মদ হাফিজ। শেখ আব্দুল হাফিজ, মোহাম্মদ না আব্দুল হাফিজ। দেখুন, আমরা ইমাম সংগঠন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আজকে বাঁকুড়া জেলার পুরো টিম, সংগঠনের সভাপতি, সম্পাদক সহ পুরো টিম, আমাদের পূর্ব বর্ধমান জেলার যারা দায়িত্বশীল সবাই, আমি রাজ্য সম্পাদক হিসাবে আজকে এই যে ঘটনা ঘটেছে, অনেক সংগঠন অনেকে আসছে, সেই তারই অংশ হিসাবে আমাদের ইমাম সংগঠন এসেছে। এখানে মূল যে বিষয়টা ছিল যে যাকে পিটিয়ে মারা হয়েছে বা যাকে খুন করা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি খবরের মাধ্যমে, তো এই কাজটা একদম অন্যায়। এবং যে মানুষটি মারা গেছে তার যে মূল দাবি ছিল যে সংস্কার, সমাজের সংস্কার সাথে সাথে শিক্ষার সংস্কার, এডুকেশন সিস্টেমটাকে বদলাতে চেয়েছিলেন। এবং তার ছেলে একটা খুব ভালো কথা বলেছে আব্দুল হাফিজ, যে কম্পানসেশন বা ক্ষতিপূরণ না নিয়ে সরকার একটা সুন্দর বিদ্যালয় তৈরি করে দেখ। সরকারের সত্যি কথা যেটা তাদের স্বীকার করা দরকার, যে যেটা গাফিলতি সেটা তাদেরও ঠিক করা দরকার। এটা জনগণের দাবি। আজকে আমরা আলেম সমাজ, ইমাম সমাজ, যারা ধর্মীয় গুরু, আমরাও এই মূল সমস্যাটা নিয়ে সোচ্চার হচ্ছি এবং আবেদন জানাচ্ছি যে আব্দুল হাফিজের দাবি, এটা আমাদের ইমাম সমাজের ধর্মীয় গুরু, আমাদের একই দাবি যে সরকার মৌলিক বিষয়গুলোকে গুরুত্ব দিক। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, যদি সরকার এই আব্দুল হাফিজের দাবি মেনে যদি স্কুল তৈরি করে না দেয়, তো আমাদের সারা বাংলায়, পশ্চিমবঙ্গে 68,000 ইমাম মুয়াজ্জিন আছে। আমাদের এই সমস্ত মসজিদ থেকে চাঁদা করে আমরা আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, জায়গা দিলে আমরা স্কুল তৈরি করে দেব ইনশাআল্লাহ। আমরা এবং এই আব্দুল হাফিজের যে স্বপ্ন, সেইটা আজকে শুধু বাংলা নয়, সারা পৃথিবীতে আজকে কিন্তু এর ভয়েসটা পৌঁছেছে। আমরা মনে করি যে আব্দুল হাফিজের বা তার বাবার এই স্বপ্ন পূরণ হোক, বাংলার প্রত্যেকটা স্কুল ঠিক হোক, লেখাপড়া উন্নতি হোক, শিল্প এখানে আসুক, রাস্তাঘাট ঠিক হোক, এডুকেশন সিস্টেমটা ঠিক হোক, করাপশন দূর হোক। এইটাই হচ্ছে আমাদের স্লোগান। আমরা এই বক্তব্যের জন্যই আজকে বাঁকুড়া জেলাতে এসেছি। আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। আমরা সাথে সাথে ইসলামিক সিস্টেম অনুযায়ী, যেহেতু তিনি মুসলমান ছিল, তার কবরটা আমরা জিয়ারত করব, তার পারকালীন মঙ্গল কামনা আমরা করব। সেই জন্য আমরা এখানে আজকে এই গ্রামে, আজকে আমরা কড়িসন্ডা যে গ্রাম, বাঁকুড়া জেলার ইন্দাস থানা, এইখানে আমরা এসেছি এখানে। আর অপরাধী যারা আছে তাদের কঠিন শাস্তি হওয়া দরকার। আমরা আমাদের সংগঠন থেকে ফাঁসির দাবি করছি, যে হত্যা যেমন হয়েছে সিস্টেমে সেটা ফাঁসি হোক। ভারতের যে সর্বোচ্চ ন্যায়ালয়ের দণ্ডবিধি আছে সেটা যেন পাই, সেটা প্রশাসন, সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। এটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাই কি এখন অপরাধ হয়ে গেছে? এখন কোনো কোনো সময়ে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, এটা খুব খারাপ। আমরা বাসে ট্রেনে আপনারা সফর করুন, শুনতে পাচ্ছেন, আমরাও শুনতে পাচ্ছি যে এই পরিবেশ আস্তে আস্তে বিষাক্ত হয়ে যাচ্ছে, সম্প্রীতি নষ্ট হতে চলেছে এবং বিশ্বাস হারাচ্ছে। এবং জাতিগত একটা যে সমস্যা তৈরি হচ্ছে, মানুষের মৌলিক যে সমস্যাগুলো, মৌলিক সমস্যা, খাদ্য, শিক্ষা, বস্ত্র,
মৌলিক সমস্যা মানুষের ডেভেলপ হবে এলাকার, এই সমস্যা থেকে নজর ঘোরাতে অনেক সময় দেখছি যে হিন্দু মুসলিম, অনেক সময় দেখছি মন্দির মসজিদ এই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি তৈরি করে মূল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা একটা খুব খারাপ দিক, এটা বন্ধ হওয়া উচিত এবং স্বাভাবিক একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা, এটা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এই যে আব্দুল স্কুলে গিয়েছিল, স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকা আপনারা কেমন ভাবে দেখছেন? দেখুন, আমরা খবরে যেটা শুনছি যে বা দেখছি যে উনি নাকি খবরটা দিয়েছিলেন কাউকে বা দুষ্কৃতীদের, এটা যদি উনি করেন তাহলে উনিও কিন্তু একটা আইন বিরোধী কাজ করেছেন এবং উনিও ডেভেলপের বিপক্ষে কাজ করেছেন এবং উনিও সেই দুষ্কৃতীদের একটা পার্ট হয়েছেন। আমরা শিক্ষকদের গুরু হিসেবে মানি, কিন্তু এইটা একটা চূড়ান্ত, যদি অন্যায় হয় অন্যায়কে অন্যায় বলতে হবে। যে আব্দুল হাফিজ সে একটা উচ্চ মানের শিক্ষিত ছেলে এবং তার মানসিকতা খুব পরিষ্কার। সে চায় যে একটা, আমি যে কারণে আমার বাপ প্রাণ দিয়েছে সেই কারণটা যেন পরিস্ফুটিত হয়, যেন স্কুল একটা গড়ে ওঠে, সেখানে অনেক জীবন তৈরি হবে, স্কুল থেকে জীবন তৈরি হয়। কিন্তু বর্তমান সরকার কি চাচ্ছে? বর্তমান সরকার, আগের সরকার, কোন সরকারকে কি করেছে জানি না, স্কুলের অবস্থা খুব খারাপ, শিক্ষার অবস্থা খুব খারাপ, সব জিনিসের অবস্থা খারাপ। যে জিনিস নেবেন সেইটাতেই ভেজাল রয়েছে। যে স্কুল ঠিক করার বিষয় নিয়ে উনি যে কথা বলতে গিয়েছিলেন, তার পরিণতিতে যে তার আব্বাকে শহীদ হতে হলো, খুন করা হলো, প্রথম কথা হচ্ছে এটা আমরা ধিক্কার জানাই। আমরা চাই যে এই দেশ থেকে হিংসার রাজনীতি উঠুক, খুনের রাজনীতি বন্ধ হোক। যদিও আমরা সরাসরি রাজনীতি করি না, তবু আমরা চাই এই রাজনীতিবিদরা এই খুনের রাজনীতি আর হিংসার রাজনীতিকে বন্ধ করুক। আর যে সমস্ত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, প্রকৃত দোষীদের কোনো রকমের যেন রেহাই দেওয়া না হয়, আইনানুগ তাদের শাস্তি যেন দেওয়া হয়। কোনো রকমের নেতা মন্ত্রী তারা যখন যেন কোনো কালার, কোনো গোত্র না দেখে তাদেরকে ছাড়িয়ে আনার কোনো সুযোগ যেন না পায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর এখান থেকে আমরা চাই এবং জনগণ এটা অঙ্গীকার করুক যে আমরা খুনের রাজনীতি বন্ধ করব। আমরা আর খুনের রাজনীতি দেখতে চাই না, আমরা হিংসার রাজনীতি আর দেখতে চাই না। রাজনীতি হোক, সেটা দেশের উন্নয়ন হোক, রাস্তাঘাটের উন্নয়ন হোক, শিক্ষার উন্নয়ন হোক, শিল্পের উন্নয়ন হোক, দেশ আগিয়ে যাক। অন্যান্য দেশের মতো, সারা বিশ্বের মতো ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলন ভাবে হিন্দু মুসলমান একত্রিত হয়ে আর দেশকে একটা উন্নত মানের দেশ তৈরির কথা ভাবুক এই রাজনীতিবিদদের, নেতা মন্ত্রীদের। আমরা এটা বলবো আর আবেদন করব, তাদের সাবধান করব। আমরা সবাই সবাইকে ভালোবাসি, আর স্কুল বিদ্যালয় সেখানেতে হিন্দু মুসলমান সবাই পড়বে, হিন্দু মুসলমান সবাই উপকৃত হবে। আর আমার বাড়ির পাশে যদি একজন হিন্দু ভাইয়ের বাড়ি, সে যদি খুশহাল হয়, আনন্দে থাকে, তো সেই খুশহালি এবং আনন্দের ছায়া আমিও পাবো। আবার আমি হিন্দু ভাইয়ের পাশে বসবাস করি, আমার যদি সংসারে সচ্ছলতা থাকে, আমার সংসারেতে যদি আনন্দ থাকে, তো তার প্রভাবটা সেই হিন্দু ভাইয়ের বাড়ির ওপরতেও আসবে। যেমনি একটা হিন্দু গ্রাম আর একটা মুসলমান গ্রাম একে অপরের উন্নতির দিকে যদি তাকায়, তাহলে সবাই খুশিতে আনন্দেতে থাকবে। আমি যেটা করতে চাইছি এখন, যেটার জন্য আব্বু চলে গেল, আমার বাবা চলে গেল, সেটাই আমি করতে চাই। আচ্ছা, ঠিক আছে, তুমি লড়াই করো, তোমার পাশে কোনো হেল্প লাগলে বলবে, পাশে আমরা আছি, সবাই আছে, থাকা উচিত। পড়াশোনা এখন কত করছে? আমরা এইটুকু শুধু করছি, বাকিটা দেখছি। আমি সুনাম কলেজে সেকেন্ড ইয়ার ড্রপার ছিলাম, তারপর ওই খেলাধুলায় যুক্ত হওয়ার জন্য, ক্রিকেট খেলাধুলার জন্য, তারপর পড়াশোনার খেলাধুলা একটা মেনটেন হচ্ছে না, তার জন্য চলে যাই 2020-21 চলে যাই। 21 চলে যাওয়ার পর ওইখান থেকে করি, আবার 2024 আমার ওই অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায়, দিয়ে খেলাটা তো হয়ে গেল। 1-1.5 বছর পা ভাঙানে একটু পড়ে থাকি, আর থাকি। তারপর এই লোন টোন নিয়ে আমি আর ভেবেছিলাম যে আব্বু মিলে একটা ব্যবসা করা করে এবার ঠিক করে দাঁড় করাবো, ঠিক আছে? একটু দেখতে পাচ্ছেন ঘরে কি অবস্থা, ঠিক আছে? কারণ আব্বু বিগত 4-5 বছর ধরে, মানে আব্বু শুধুমাত্র হাসপাতালে চক্কর লাগে। কেমন চক্কর লাগাচ্ছে? নাই আমার মায়ের হচ্ছে,
না আমার দাদির হচ্ছে, না আমার দাদুর সমস্যা হচ্ছে কারো? ফ্যামিলির মধ্যে সমস্যা থাকতেই চলছে। মানে আমার আব্বু সারা জীবনটা শুধু দায়িত্বই পালন করে গেছে, না ভালো করে একটু আরাম করে বসতে পারলো, না কোনো কিছু করতে পারলো, এবং না আমি আমার আব্বুকে যে সুখটা দেবো সেই সুখটাও পেলো না গো। ঠিক আছে, ঠিক আছে, খুব তো ভালো ওইটা একটা সারা জীবন আফসোস হয়ে যে আমার আব্বু ওটা তো আমার হবেই। সুখটা যেটা আমার অধিকার ছিল, এটা আমার অধিকার ছিল, অধিকারটা থেকে বঞ্চিত হয়ে গেলাম আমি। ঠিক আছে ইনশাআল্লাহ, তুমি তো খাও, ঘুমাও। ফটো নিয়েছো? একটি প্রশ্ন করে নিচ্ছি। বলছি যে এই যে এত সব ঘটনা, এর জন্য কি স্কুলের প্রধান শিক্ষককে দেখুন দায়িত্ব জ্ঞানহীন মনে হচ্ছে না, বা ওনাকে বেশি দোষী মনে হচ্ছে না? দেখুন উনি না বললে তো এটা হতো না। কে কি বললে হতো না হতো সেটা পুলিশের কাজ। পুলিশ খুঁজে বার করবে কি কারণে কে কি বলেছে, সে বলেছে, ঠিক আছে। যারা এবার দেখুন পুরো দুনিয়ায় অনেক কিছুই বলে, সবার উপর তার আমরা লাঞ্ছনা বা অপরাধ বোধ লাগাতে পারি না আমরা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যারা মারতে এসেছে, যারা সত্যিকারের প্রকৃত দোষী তারাই শাস্তি হবে, যারা কোনো কিছু করেনি তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, তারা একদম সেফ আছে, ঠিক আছে।